সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের পর থমথমে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। গুরুতর আহত ৩ জনের চিকিৎসা চলছে সিএমএইচে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পুড়েছে প্রায় ৫০০ ঘরসহ বিভিন্ন স্থাপনা। ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সিলেট ১ আসন নিজেদের করতে মরিয়া বিএনপি জামায়াত। নির্বাচনের প্রত্যাশার পুরোটাই বুঝে নিতে চান চুয়াডাঙ্গার ভোটাররা। যে এমপি হোক এই বিষয়টা নিয়ে কাজ করবে যে মাদক যেন আমাদের জেলাতে প্রবেশ না করতে পারে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, তার কাছে যেন যে কেউ আবদার করতে না পারে যে এমপি সাহেব আমি তো আপনার লোক, আমার এই জিনিসটা চাই। মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করবেন। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের পর থমথমে জঙ্গল সলিমপুর এলাকা। গুরুতর আহত ৩ জনের চিকিৎসা চলছে সিএমএইচে। র্যাব জানায় একটি আভিযানিক দল সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে যায়। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত হন ৪ জন র্যাব সদস্য। পরে তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি র্যাব ৭-এ উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। আর এই ঘটনার পর থেকেই জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা নিরাপত্তা চাইতে যেত, এখানে মাদক ব্যবসা থাকতে পারবে না, সন্ত্রাস থাকতে পারবে না, চাঁদাবাজি থাকতে পারবে না। আমরা শোনার পরে এবং মোবাইলে দেখি, টিভিতে দেখি, খবরে দেখি 2টা মানুষ যে অসুস্থ মেডিকেলে। তো এখন ঘটনা হয়েছে যে আমরা চলাচল করতে রোড থেকে, তাই আমাদের শরীর কাঁপতেছে। সবাই নিরাপত্তা চাই, আমাদের ছেলে মেয়ে বউ পোলাপান নিয়ে আমরা কর্ম করি। এখন আমরা চাই না গোলাগুলি মারামারি দরাদরি হোক। দর্শক, আমরা চট্টগ্রামে যুক্ত হব, সরাসরি সেখানকার অবস্থা জানবো। আমার সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত রয়েছেন আমাদের সঙ্গে। জুবায়েদ, নিহত র্যাব কর্মকর্তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিনা সেটি জানাবেন, এবং যারা আহত অবস্থায় রয়েছেন তাদের সম্পর্কেও জানতে চাই। ছোয়া, র্যাব কর্মকর্তা যিনি মোতালেব নিহত হয়েছেন তার ময়নাতদন্ত আবার ঠিক পিছনেই যে মর্গ আছে সেখানে ময়নাতদন্তের প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে, এখনও চলছে। এবং এটি শেষ হলেই তার মরদেহ নিয়ে র্যাব 7 কার্যালয়ের দিকে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তারা রওনা দেবেন। কারণ দুপুর 2টা নাগাদ সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর যারা আহত রয়েছেন তাদের মধ্যে 3 জন আহত আছেন, 3 জনকেই সিএমএইচ হাসপাতালে রাখা হয়েছে। তবে তাদের মধ্যে 2 জন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন এবং অপর একজন তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন, এমনটাই আমাদেরকে র্যাবের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে। আর আজকে সকাল থেকে আমরা এই ঘটনাটি দেখছি এবং সেখানে র্যাব কর্মকর্তারা যখন মরদেহ নিয়ে এসেছেন তাদের চোখে খুব উৎকণ্ঠা, কষ্ট আমরা দেখেছি, চাপা এক প্রকার উদ্বেগ আমরা দেখেছি। তারা বলছেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন সদস্যকে এভাবেই যদি মৃত্যু করে ঢলে পড়তে হয় সেটা তাদের জন্য খুবই দুঃখের, পাশাপাশি কষ্টের। এবং তারা বলছেন এই ধরনের ঘটনা তাদের কাছে কোনোভাবেই কাম্য নয়। তারা এই ঘটনাটির দ্রুত যাতে আইনের আওতায় আনা হয় দোষীদের, সেই ব্যবস্থা করার কথা বলছেন, যেহেতু তারাই আইন শৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট। পাশাপাশি তারা এটাও বলছেন যে এলাকায় এই ঘটনা হয়েছে, যে দীর্ঘ সময় ধরে একই ঘটনা, এটাকে একটা সুরাহা করা দরকার এবং সেটার জন্যই তারা আগাচ্ছেন, এমনটাই তারা বলছেন। আসলে যেমনটি বলছিলেন জুবায়েদ, একটি উদ্বেগজনক ঘটনাই বটে। ধন্যবাদ আপনাকে। নরসিংদীর রায়পুরায় আহমেদুল হক অপু নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার মরজাল এলাকায়
অপুর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে এই হত্যাকাণ্ড হয়েছে। আহমেদুল হক অপু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে হত্যাসহ মোট 9টি মামলার আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিল অপু। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তদন্ত শুরু করেছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে প্রায় 500 ঘরসহ বিভিন্ন স্থাপনা। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত 3টার দিকে পালংখালী ইউনিয়নের 16 নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী বসতঘর ও শেডগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। প্রায় 3 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তবে এরই মধ্যে পুড়ে যায় 448টি ঘর, 10টি স্কুল, 2টি মসজিদ ও একটি মক্তব। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্তদের জন্য নতুন করে ঘর নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 12.5 ঘণ্টা পর মুক্ত হয়েছেন উপাচার্য, সহ উপাচার্য সহ অবরুদ্ধ কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার রাত 1টার দিকে তারা মুক্ত হন। এর আগে সোমবার দুপুর 12:30টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত প্রার্থী ও শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, কোষাধ্যক্ষ সহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। পরে রাত 1টার দিকে আন্দোলনরতরা তালা খুলে নিলে তারা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন। সাধারণ শিক্ষার্থীরা জানান, দীর্ঘ 28 বছর পর আজ সকাল 9টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে 2 জন প্রার্থী ও 1 জন শিক্ষার্থীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন। দর্শক, এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিয়েছেন আমার সহকর্মী নাবিল হোসেন। তার সঙ্গে কথা বলতে চাই। নাবিল, ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি একটু জানাবেন। শিক্ষার্থীরা কি সেখানে অবস্থান নিয়েছেন? তারা কি আন্দোলনরত অবস্থায় রয়েছেন এখনো? দেখুন, দুপুর 12টার পর আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন আছে সেই ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন এবং তারা এখন সেখানেই আসলে অবস্থান করছেন এবং ভেতরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তারা ভিসির সাথে কথা বলতে গিয়েছেন। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে আজকের যে আন্দোলন, তারা বলছেন যে আজকেই যদি সাকসুকে তারা দাবি আদায় করতে না পারেন, অর্থাৎ যে আইনি জটিলতায় আসলে সাকসুকে আটকে রাখা হয়েছিল, সেটি যদি আজকে আসলে নিরসন না হয় তাহলে তারা সাকসু নিয়ে একটি শঙ্কার মধ্যে পড়ে গেছেন। আমরা একটু কথা বলবো। আপনারা তো আন্দোলনরত অবস্থা গতকালও ছিলেন, আজকেও আছেন, কি পরিস্থিতি এখন একটু বলবেন? আপনাদের মূল দাবিটা আসলে? আমাদের দাবি হচ্ছে আজকে নির্বাচন হওয়ার কথা ছিল, আজকে হচ্ছে না। আমাদের মূল দাবি যাতে কালকে অন্তত নির্বাচনটা হয়। আমাদের প্রতিনিধিরা গিয়েছেন স্যারদের সাথে কথা বলতে, ওনারা আপডেট জানালে আমরা আরো ভালো বলতে পারবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্ভবত একটি আপিল করেছে এই বিষয়ে। হ্যাঁ, আপিল করেছে এবং আজকে আপিলের শুনানিটা হওয়ানোর আর কি আমরা চেষ্টা করতেছি যাতে কালকেই আমরা নির্বাচনটা পেতে পারি। আমরা নিশ্চয়ই আন্দোলনরত যারা শিক্ষার্থী তাদের কথা শুনছিলাম। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে একটি আপিল করেছে, যে উচ্চ আদালত যে স্থগিত আদেশ দিয়েছেন নির্বাচনের, সেই স্থগিত আদেশ যাতে প্রত্যাহার করা হয় সেজন্য আপিল করা হয়েছে। এবং এখানে আন্দোলনরত যে শিক্ষার্থীরা তা বলছেন যে তারাও আসলে সেটি চান, অর্থাৎ এখানে মাঠে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনিভাবে লড়াই করছে যাতে যে কোনো মূল্যে আজকে এই রায়টি আসলে নিয়ে এসে আগামীকাল যাতে সাকসু হয় সেই দাবিটা শিক্ষার্থীরা জানাচ্ছেন। শুনছিলাম নাবিল, এবং যেটি বুঝলাম শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। অনেক ধন্যবাদ আপনাকে। সিলেট 1 আসনে যে দল জয়ী হয় তারাই যায় রাষ্ট্র ক্ষমতায়। দীর্ঘদিন ধরেই এমন মিথ প্রচলিত। পট পরিবর্তনের পর আসনটি নিজেদের করতে মরিয়া বিএনপি ও জামায়াত। 2 দলই জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটাররাও মুখিয়ে রয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে। তবে শঙ্কাও রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে। সিলেট সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ড এবং সদর উপজেলার 7টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট 1। স্বাধীনতার পর থেকে 2024 পর্যন্ত এই আসনে বিজয়ী দলই কাকতালীয়ভাবে আসীন হয়েছে রাষ্ট্র ক্ষমতায়। পরিবর্তিত পরিস্থিতিতে এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামায়াত।
ভোটাররাও মুখিয়ে আছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে। তবে কিছুটা শঙ্কাও রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে। ফেসিবাদের জমানায় যা হয়েছে সেরকম আমরা আর চাই না। এখন আমরা সুস্থ নির্বাচন চাই। আমরা যার কাছে আমাদের এই মূল্যবান ভোট আমরা তাকেই দিব, যার কাছে আমরা দেশ নিরাপদ মনে করব। দেশের ওখানে বুঝদার বহুত মানুষ আছে, সবে সচেতন ভোটার, তারা বিবেক বিবেচনা করবো করিও তারা যে সুন্দর ওই ধরনের ভোটটা দিব। নিরাপদভাবে যে ভোট দিব ওই নিরাপত্তাটা অনেক সময় দেখা যাচ্ছে যে দিতে পারতেছে না সরকার, ওই নিরাপত্তাটা চাই। আচরণবিধির নিয়মের বেড়াজালে মাঠে এখনো নেই তেমন তোড়জোড়। ধানের শীষের প্রার্থী বলছেন দেশের মানুষ বিএনপিকে গ্রহণ করেছে, তাই বিজয়ের আশাও প্রকাশ করেন তিনি। অন্যদিকে জয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন জামায়াত প্রার্থীও। যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে তার বেশিরভাগ সময়ে বিএনপি জয়লাভ করেছে এই আসনে। সিলেটে আমরা কি পরিবর্তন আনবো সেগুলি আমরা পরিকল্পনাগুলি কম বেশি মানুষের সামনে উপস্থাপন করেছি। তা আমার বিশ্বাস আমরা যে সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে, আশা করি ভোটের দিনেও সেটার প্রতিফলন আমরা দেখতে পাবো। রাজনৈতিক দলেরও পরিবর্তন চায়, একটা আওয়াজ আসে সারা দেশেই যে সবাইকে দেখেছি আমরা এখন নতুন মুখ দেখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি এই তিনটা জিনিসের দ্বারা মানুষ অতিষ্ঠ, তাই এটা থেকে মুক্ত হতে চায়। আর মুক্ত হওয়ার জন্য জামাতকেই বাছাই করে নেবে আমার বিশ্বাস। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 6,81,000। এর মধ্যে সিটি কর্পোরেশনে প্রায় 4,86,000 আর বাকি 1/3 বাস নগরীর বাইরের 7 ইউনিয়নে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। ভোট আসে, ভোট যায়, প্রার্থীরা প্রতিশ্রুতি দেয়, নির্বাচিতও হয়, তবে খুব একটা ভাগ্য বদল হয় না চুয়াডাঙ্গার মানুষের। এবারে নির্বাচনে নিজেদের প্রত্যাশা আর প্রাপ্তির পুরোটা বুঝে নিতে চান ভোটাররা। তাদের চাওয়া আসন্ন নির্বাচন যেমন হবে ইতিহাসের অংশ, তেমনি নির্বাচিত সংসদ সদস্যরাও রাখবেন সফলতার স্বাক্ষর। জেলার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক চর্চায় এগিয়ে থাকা প্রার্থীদের নিয়েও আলোচনা চলছে সবখানে। দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এবার মোট ভোটার 10 লাখেরও বেশি। 2 আসনে নির্বাচিত হবেন 2 জন প্রতিনিধি, যাদের ঘিরে আবর্তিত হচ্ছে জেলার সাধারণ মানুষের প্রত্যাশা। অতীতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই, সংসদেও গেছেন, কিন্তু ভোটারদের প্রাপ্তির খাতা শূন্য। পূর্বের মতো কেবল ইতিহাস হতে নয়, বরং সফলতার ছোঁয়া রাখতে হবে নির্বাচিতদের, বলছেন ভোটাররা। শান্তিপ্রিয় একটা দেশ চাই, যেখানে যেই দল এসে শুধু আমাদেরকে কি দিতে পারবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে সমান অধিকার রাখবে, সমানভাবে আমরা যাতে চলাফেরা করতে পারি। যে প্রার্থীরা আছে তারা যেন যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা থেকে কখনো বিমুখ না হয়, কারণ আমরা অতীতে দেখেছি যারা প্রত্যাশা দিয়েছিল সেই প্রত্যাশা থেকে কিন্তু তারা কখনো সেগুলো পূরণ করেনি। ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছেন তারা আসলে ব্যক্তি পর্যায়ে যে উন্নতিটা সাধন করেছেন, চুয়াডাঙ্গা জেলার মানুষের জন্য আসলে সে ধরনের কাজ করেননি। আমাদের শিক্ষা খাত, তারপরে হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত, সব জায়গাটাই ভীষণভাবে নড়বড়ে আছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, সেই সাথে সুশাসন ও গণতন্ত্র চর্চার নিশ্চয়তা চান জেলার সাধারণ মানুষ। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে যারা অগ্রণী ভূমিকা রাখবেন তাদেরকেই বেছে নিতে চান তারা। আমার বড়রা যারা আছে শুনেছিলাম যে ভোট দিতে নাকি তাদের হয়নি, তারা যদি ভোটও না দিয়েছে তো অটোমেটিক নাকি তাদের ভোট হয়ে গেছে। তো এবারে আমার প্রত্যাশা যে এবার ওই ধরনের কিছুই হবে না। বর্ডারের ঠিক পার্শ্ববর্তী জেলা, তো এখানে অনেক মাদকের একটা চালান আমাদের এই জেলার উপর দিয়ে যাচ্ছে। তো আমরা সর্বপ্রথম চাই যে এমপি হোক এই বিষয়টা নিয়ে কাজ করবে, যে মাদক যেন আমাদের জেলাতে প্রবেশ না করতে পারে। নিরপেক্ষ একটি চুয়াডাঙ্গা চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, তার কাছে যেন যে কেউ আবদার করতে না পারে যে এমপি সাহেব আমি তো আপনার লোক, আমার এই জিনিসটা চাই। ভোটারদের এই প্রত্যাশাগুলোই হবে প্রার্থীদের বড় চ্যালেঞ্জ। নির্বাচন যেমন হবে নতুন বাস্তবতায়, নির্বাচিতদেরও থাকতে হবে নতুন লক্ষ্য। জনগণের প্রতিনিধি যারা হবেন, যে প্রতিশ্রুতি দেবেন, নির্বাচন শেষে তারা দায়িত্ব পাওয়ার পরে ওই সংসদে বসে কথা বলার পরে প্রান্তিক পর্যায়ে এসে মানুষের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলেই আমরা গণতন্ত্র বাংলাদেশের মুক্তি পাবে। চুয়াডাঙ্গার 2টি আসনে লড়তে চান 11 প্রার্থী। শুধু কথার ফুলঝুরি নয়, উন্নয়নের বাস্তব প্রতিফলন দেখতে চান সীমান্ত এলাকার মানুষ।
জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। গোপালগঞ্জের ফসলের জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদ এখন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত 1 বছরে জেলায় এই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে শিশুসহ অন্তত 12 জনের। সর্বশেষ গত শনিবার শিশুসহ 3 জনের মর্মান্তিক মৃত্যু আরও আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না এই ফাঁদ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সচেতনতার কথা বলছে পুলিশ। মাত্র 10 মাস বয়সী সাইফান হাসান হাঁটতে শেখেনি, কথাও বলতে পারেনি ঠিকঠাক, কিন্তু তার ছোট্ট জীবন থেমে গেল এক বৈদ্যুতিক ফাঁদে। সেই ফাঁদে প্রাণ হারান তার দাদি সহ আরও একজন। এক রাতে পরিবারের 3 জনের নিথর দেহে স্তব্ধ হয়ে যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তেঁতুলিয়া গ্রাম। অ্যাক্সিডেন্টলি তো বলে কারোর কাছে আসে না, যদি দুর্ঘটনা ঘটলো এখন তো দায়ভার তো নেওয়া হয়তো কষ্টকর। যেখানে মানুষের মৃত্যু ঘটতে পারে সেখানে তো এই সমস্ত কাজ করা আদৌ ঠিক না। ওরকম একটা ঘটনা ঘটছে, ওরকম ঘটনা ঘটাবার সবাই সতর্ক করছিল, কিন্তু কেউই তা মানে নাই, যার যার ইচ্ছে মতন দেশে ই করছে। পাথর দিয়ে কয় ওই পাথর দিয়ে আছে, তোমরা যাইও না, সব জাল, কিন্তু আসলে ঘটনা তো ঘটে নাই, কালকে বেঁচে গেল। ইঁদুর মারার নামে বিভিন্ন উপজেলায় কৃষকরা জমির ফসল রক্ষায় খোলা জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি করছেন ফাঁদ, কিন্তু অসাবধানতায় এসব ফাঁদে আটকা পড়ে ঘটছে একের পর এক প্রাণহানি। গত 1 বছরে এই পদ্ধতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। এটা বেআইন, কথা ঠিক না, তবু ওই যে ইঁদুরের যন্ত্রণায় মানুষ করে, ধান লাগাই আসে, পরের দিন ভরে যে দেখা যায় একটাও নেই, সবই দূরে খেয়ে ফেলে। আর কোনো প্রাণ যেন না ঝরে যায় সেই ব্যবস্থা নেওয়া হোক, আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই অনুরোধ করতেছি। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে এই কারেন্টের ব্যবস্থা থেকে বিরত থাকা যায়। শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন ব্যাপক জনসচেতনতা, বলছেন পুলিশের এই কর্মকর্তা। ইঁদুর দমনের জন্য এই বিদ্যুতায়িত পদ্ধতির পরিবর্তে কৃষি সম্প্রসারণ অফিসার আছে, সরকারি বিভিন্ন সংস্থা আছে, এনজিওরা কাজ করতেছে, বিভিন্ন আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি আছে। সেসব পদ্ধতি অবলম্বন করে যদি ইঁদুর দমনের ব্যবস্থা করে তাহলে আমরা এই ধরনের বিপর্যয় এড়াতে পারি। প্রাণহানি রোধে ফসলি জমিতে এ ধরনের বৈদ্যুতিক ফাঁদ বন্ধে কঠোর অভিযানের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ সচেতন মহলের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব স্পষ্ট। যশোরের কাঁচা বাজারগুলোয় মাত্র 2.5 সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। বিক্রেতাদের সাফাই, আমদানি কমায় কাঁচামালের দাম বেড়েছে, তবে ক্রেতারা বলছেন সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও মনিটরিং না থাকায় বেড়েছে পণ্যের দাম। সবজির ঝাঁপির সামনে ক্রেতাদের ভিড় থাকলেও নেই স্বস্তি। যশোরে মাত্র 2.5 সপ্তাহের ব্যবধানে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। অর্ধেকেরও বেশি মূল্যবৃদ্ধি হয়েছে বেশ কিছু সবজির। তাতে সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন অনেকে। ক্রেতাদের অভিযোগ, সরবরাহ ঠিকই আছে, শীত মৌসুমে সবজির দামও থাকার কথা হাতের নাগালে, কিন্তু তদারকির অভাবে সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। শীতকালে যেটা কম থাকার কথা, ক্রমান্বয়ে 10-20 টাকা করে বেড়েই যাচ্ছে, প্রত্যেক জিনিসের দাম এখন বৃদ্ধি। গত মাসে বাজার করলাম আর এই মাসে যেটা বাজার করতেছি অনেক বেশি। মনিটরিং করলে এটা মানে ঠিক মতো দামটা কন্ট্রোলে আসবে। ব্যবসায়ীদের সাফাই, আমদানি কমায় উচ্চ মূল্যে কিনতে হয়েছে কাঁচামাল, যার প্রভাব পড়েছে শীতকালীন সবজির দামে। সরবরাহ স্বাভাবিক হলে বাজারও হবে স্থিতিশীল। টমেটো ভালোটা 60, নর্মালটা 50, সিম 1 কেজি, চ্যাপটাটা 20 টাকা, আর এটা 40 টাকা, পাতাকপি 20 টাকা পিস। গেল মাসের থেকে এই মাসে একটুখানি বৃদ্ধি হয়েছে দামটা, আমদানি কমে জন্য দাম বেশি। নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হলে স্বস্তি ফিরবে বাজারে, প্রত্যাশা সাধারণ মানুষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।